এটা বেসড অন আ ট্রু স্টোরি এবং এই ঘটনাটাও যখন ঘটেছিল আমার মনে হয় প্রায় 15-20 বছর আগে। তো আমার মনে হয় দর্শক যারাই দেখবে তারা রিকল করতে পারবে সেই ঘটনাটা। এবং আমরা কিন্তু সিনেমাটা যখন অ্যানাউন্স করি 2023 সালে, তারপর থেকেই প্রায় 2.5 বছর ধরে এটা স্ক্রিপ্টের কাজ হয়েছে। আমাদের যে সত্যি ঘটনা অবলম্বনে তৈরির যে চেষ্টা, ইন্সপিরেশন যেটা, সেই জায়গা থেকে আমরা কতটা মৌলিক রাখতে পারি গল্পটাকে, অ্যাট দ্য সেম টাইম এটাকে ফিকশনাইজ করা এবং দর্শকের সামনে এন্টারটেইনিংভাবে তুলে ধরা। আমার মনে হয় দর্শকরা যে, আমি গতকালকে থেকে দর্শকদের রিভিউগুলো দেখছিলাম, সিনেমাটা বানানোর ক্ষেত্রে খুব অনেস্ট থাকার চেষ্টা করি। ধরেন আমরা একটা সিনেমা বানাবো, এখানে 3টা গান থাকতে হবে, 4টা ফাইট থাকতে হবে, এরকম ফর্মুলা ফিল্ম কিন্তু আমরা বানাই না। সো আমি যখন শাকিব ভাইকে নিয়ে কাজ করেছি তুফানে, তাণ্ডবে, তখনও আমরা কমার্শিয়াল ফিল্মই বানিয়েছি। যেমন দমও কিন্তু সুপার কমার্শিয়াল ফিল্ম। ধরেন আমি 2টা এক্সাম্পল দিই, ধরেন জওয়ান আর দৃশ্যম। সো জওয়ান তো দারুণ ছবি একটা, এবং সেটা কমার্শিয়াল ফিল্ম, কমার্শিয়াল অ্যাঙ্গেলে তৈরি করা হলেও সেখানেও কিন্তু লজিকটা ঠিক থাকে। সো আপনি 3টা গান, 4টা ফাইট আপনি জোড়া লাগিয়ে কিন্তু সিনেমা বানাতে পারবেন না। আপনি সিনেমার গল্পের কারণে ফাইট আসতে পারে, গান আসতে পারে, সেটাতে আমাদের কোনো প্রবলেম নাই। আবার আপনি দৃশ্যম মুভিটা দেখেন, সেখানেও কিন্তু রিয়েলিস্টিক ফিল্ম একটা, যেটা ফাদার ডটার স্টোরি, কিন্তু সুপার কমার্শিয়াল ফিল্ম, এবং আপনারা জানেন যে কী ধরনের ব্যবসা করেছে। সো আমি যদি আমার তুফানকে আমি তুলনা করি জওয়ানের সঙ্গে তুলনা করব, আমি যদি দমকে, দাগিকে অথবা সুরঙ্গকে তুলনা করি, তাহলে দৃশ্যমের সঙ্গে তুলনা করব। সো 2টা সিনেমাই 2টা জনরা, এটা 2টা জনরাই ইম্পর্ট্যান্ট। কিন্তু আপনি যে সিনেমাটাই বানান না কেন, আপনি যদি আমরা উই ট্রাই টু বি অনেস্ট টু দ্য ফুলেস্ট টুয়ার্ডস দ্য ফিল্ম, সেই জায়গায় আমরা ফিল্মটা তৈরির ক্ষেত্রে আমরা আসলে চেষ্টা করি ওই অনেস্টিটা রাখতে। আমার মনে হয় দর্শকের কাছে এই জন্যই হয়তো ভালো লেগে যায়। আর দর্শকের পালস যেটা আপনি বলছেন, পালসটা বুঝেই তো কাজ করতে হবে আমাদের। দর্শক কী পছন্দ করবে, আবার দর্শক যা পছন্দ করবে সেটা একটা ভালো ফিল্মের মাধ্যমেই কিন্তু আপনাকে কেটার করতে হবে। দর্শক পছন্দ করছে বলেই আমি যা ইচ্ছা তা বানিয়ে সেটা দর্শকের সামনে হাজির করবো, সেটাও আমরা কখনো চাই না। তো এই 2টা কম্বিনেশনটা ঘটনাটাই, পপুলার জনরা এবং অ্যাস্থেটিক, এইটার কম্বিনেশন ঘটনাটাই তো আসলে ইম্পর্টেন্ট। আমার মনে হয় আমাদের বেসড অন আ ট্রু স্টোরি তো এটাই প্রথম আসলে। এর আগে আমরা 5টা ছবি বানিয়েছি, কোনোটাই বেসড অন আ ট্রু স্টোরি। সুরঙ্গ আসলে, হ্যাঁ, আপনি সেটা বলতে পারেন নট বেসড অন আ ট্রু স্টোরি, একটা ইনসিডেন্ট হয়তো ইন্সপায়ার করেছিল আমাদেরকে, এরকম একটা ঘটনা ঘটেছিল, বাট এটা কমপ্লিটলি ফিকশনাইজ ছিল। এই প্রথম আমরা বলেছি যে দিস ইজ বেসড অন আ ট্রু স্টোরি। আর কি প্রশ্ন ছিল? হ্যাঁ, বায়োপিকের সুযোগ থাকলে আমি তো সালমান শাহর বায়োপিক বানাতে চাই, আমি কাজী নজরুল ইসলামের বায়োপিক বানাতে চাই, এবং ধীরে ধীরে আরও অনেকের বায়োপিক বানাতে চাই অফকোর্স। এবং বায়োপিকের একটা, আপনারা জানেন সারা পৃথিবীতে যখন বায়োপিকগুলো হয়, যেমন এলভিস, আপনি যদি এলভিস দেখেন, তো সেখানেও তো এলভিস প্রিসলিকে নিয়ে যে বানানো হয়েছে, কিন্তু বানালে ঠিকঠাকভাবে বানানোটা জরুরি। এই দমের ক্ষেত্রেও কিন্তু আমরা সত্যি ঘটনাটাকে আমরা ঠিকঠাকভাবে, আমি মনে করি এটা একটা নেক্সট লেভেল বাংলা সিনেমার জন্য। দর্শকরা দেখেও তাই বলছে, সেটা ভিজুয়াল বলেন, সেটা স্টোরি টেলিং বলেন, সব কিছু নিয়েই কিন্তু একটা নেক্সট লেভেলে যাওয়ার চেষ্টা করেছি আমরা। সো বাকিটা তো দর্শকের হাতে, এবং আমরা দর্শকের যে উন্মাদনা এবং এই যে প্রতিদিন শো বাড়ছে, দর্শকরা তারপরেও টিকিট পাচ্ছে না, কমপ্লেন, সব কিছু মিলায় তো সেটা আমার মনে হয় সেটা অ্যাচিভমেন্টের পথে আমরা আছি। দেখেন, আমরা যখন তুফান বানিয়েছি, তারপর আসলে আমি ধরেন দাগি বানালাম, তারপর তাণ্ডব বানিয়েছি। তাণ্ডবটাও আমি বানানোর সময় চিন্তা করেছি যে তুফানের মতো করে বানাতে চাই না, এক এক সময় এক একটা ট্রেন্ড যায়। এখন আমি যদি বারবার তুফানই বানাতে থাকি, তাহলে তো দর্শক এটা দেখবে না। সো আমি বিভিন্ন জনরার ছবি আমি বানাতে চাই। একই ধরনের লুকে যদি আমি হাজির হই, একই ধরনের গল্প বলার চেষ্টা করি আমি, অথবা গল্প বাদে আমি একই ধরনের আইটেম সং ইন্ট্রোডিউস করানোর চেষ্টা করি, আমার তো মনে হয় না দর্শকরা এটা সারা পৃথিবীর কোথাও এটা নেয়নি। তো দর্শকরা এখন অনেক ইন্টেলিজেন্ট, তারা গল্প ভিত্তিক, আমি বারবারই বলছি, আমার গান নিয়ে, ফাইট নিয়ে, আইটেম সং নিয়ে কোনো অসুবিধা নাই, কিন্তু সেটা কাহিনীর প্রয়োজনে আসতে হবে। আমার ধারণা দর্শকরাও তখনই, যেমন আমাদের তুফানের উড়াধুরা গানটা অথবা দুষ্ট কোকিল গানটা, এগুলো 100 কোটি ছাড়িয়ে যাচ্ছে ভিউ। কেন? কারণ ওগুলার গল্পের গাঁথুনিটাই এমনভাবে করা হয়েছিল, তো যে কারণে দর্শকরা এটা উপভোগ করেছে। অল অফ আসের আউট অফ নোওয়্যার আমি একটা কিছু করলে তাহলে তো আর এটা সিনেমা হলো না, তাহলে তো আমি
অন্য কিছু তৈরি করলাম, সেটা তৈরি করতে সেই ফর্মুলা ফিল্মটা আমি বানাতে চাই না। আমাদের তুফানেও কিন্তু আমাদের মিমি চক্রবর্তী অভিনয় করেছিল। আর আমার কাছে মনে হয় বিদেশি ক্যারেক্টার যদি প্রয়োজন হয়, আবারও বলছি, আমাদের দমের কথাই আপনি চিন্তা করেন, আমাদের দমে আমাদের অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করেছে কিন্তু আজারবাইজানের রুজলান, ও আজারবাইজানের ফেমাস অ্যাক্টর। আমাদের পাকিস্তানের অ্যাক্টর কাশেফ কাজ করেছে, তারপর কাজাকিস্তানের অ্যাক্টররা কাজ করেছে। তো আমার সেটা তো ইন্ডিয়া, পাকিস্তান, কাজাকিস্তান, আজারবাইজান, সারা পৃথিবী থেকেই যে কোনো ক্যারেক্টার আসতে পারে, সেটা যদি আমার কাহিনীর প্রয়োজনে আনতে হয়। আমি অকারণে কোনো একটা হয়তো ক্যারেক্টার ইন্ট্রোডিউস করালাম যেটা দেখে বোঝা যাচ্ছে যে এটা আমার গল্পের সঙ্গে কোনো সামঞ্জস্য নাই, অথবা আমি আইটেম সঙ্গই করলাম এমন কাউকে দিয়ে যেটার কোনো রেলেভেন্স নাই, তাহলে তো আসলে এটা কাজ করবার কথা না। যে কারণে আমরা গত 2-3 বছরে যে দর্শককে হলমুখী করতে পেরেছি, আপনার মনে আছে সেই সুরঙ্গর সময়, তখন আমরা সুরঙ্গ রিলিজ করেছিলাম, আফরানিস অভিনয় করেছিল, একই সময়ে প্রিয়তমা রিলিজ হয়েছিল শাকিব খানের। তখন থেকে কিন্তু শুরু এই ট্রেন্ডটা, এবং তারপর থেকে দর্শক হলমুখী হচ্ছে। সো দর্শকের সঙ্গে প্রতারণাটা করা যাবে না। দর্শকের সঙ্গে যদি আমি প্রতারণাটা করি, তাহলে দর্শক তো আবার হল বিমুখ হবে। সো ওই জায়গায় আমরা খুবই অনেস্ট। আমরা বারবারই বলছি যে আমরা গল্প ভিত্তিক কাজ করতে চাই। সেই গল্পের প্রয়োজনে আমার বিদেশি আর্টিস্ট দরকার হলে বিদেশি আর্টিস্ট নিব, আমার আইটেম সং প্রয়োজন হলে আইটেম সং করব, ফাইটের প্রয়োজন হলে ফাইট করব। আমাদের দমও তো সুপার কমার্শিয়াল ফিল্ম, যেখানে ফাইট আছে, যেখানে গান আছে, সেটা ইমোশন আছে, আপনার রোমান্স আছে, কি নাই? সো আসলে কোনটা কমার্শিয়াল ফিল্ম উইচ ইজ কমার্শিয়ালি ভায়াবল? এবং কমার্শিয়ালিও তো ভায়াবল হচ্ছে, কারণ আমাদের ফার্স্ট ডেতে তো হায়েস্ট গ্রসার হচ্ছে দম, সবচাইতে বেশি দম পছন্দ করেছে লোকজন। আর বড় স্ক্রিনের ক্ষেত্রে আমি বলি, আমি সবসময় বড়োভাবে সিনেমাটা বানাতে চাই, এমন একটা গল্প নিতে চাই যেটা বড় পর্দায় উপভোগ করার সিনেমা। আদারওয়াইজ তো আমি নাটক বানিয়ে নাটকও রিলিজ দিতে পারি এখানে, কেন দেই না? কারণ বড় পর্দার একটা আলাদা বিষয় আছে, সেটা সাউন্ড বলেন, বড়োভাবে তৈরি করা বলেন, সেই জিনিসটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। এই সংকটের কথা যে তারকারা বলেন অথবা নির্মাতারা বলেন, প্রযোজকরা আমরাও বলি, এটা তো আসলে বাস্তবতা বাংলাদেশে। যে কারণে আমি বাংলাদেশ সরকারেরও সহযোগিতা চাই আমরা, কারণ বাংলাদেশে সিনেমাটা বানানো আমরা শিখে গেছি, ভালো ভালো ডিরেক্টরসরা আছে, আমরা প্রডিউসাররা চেষ্টা করছি ভালো ভালো সিনেমা নিয়ে আসার। কিন্তু এটা তো সত্যি যে হল সংকট আছে, যে কারণে আপনি দেখেন দমের মতো সিনেমা আমরা শুধু মাল্টিপ্লেক্সে রিলিজ দিচ্ছি প্রথম 2-3 সপ্তাহ। কেন? কারণ আমি সিঙ্গেল স্ক্রিনে দেয়া মাত্রই এটা পাইরেসি হওয়ার সম্ভাবনা থাকে। কারণ সিনেমা রিলিজের যে পদ্ধতি সারা পৃথিবীতে, সেই পদ্ধতিটা বাংলাদেশে নাই। লোকাল একটা সার্ভার দিয়ে আপনার এইচডি কপি আমার হাতে হাতে আমার ডেলিভার করতে হচ্ছে। হচ্ছে সিনেমার প্রপার পদ্ধতিটা যদি ইন্ট্রোডিউস করানো যায়, তাহলে তো আমার মেইন কপিটাই আমার কোনো হল মালিককে দিতে হচ্ছে না, সেটা ল্যাবে যাবে, মাস্টারিং হবে, কোর্ট চলে আসবে। সো আমাদের হল প্রিন্ট বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সারা পৃথিবীতে, কিন্তু আমার গত বছর যেমন তাণ্ডব, 6ষ্ঠ দিনে আমাদের একদম এইচডি কপি বেরিয়ে গেছে। এটা পৃথিবীর কোথাও হয় না। সারা পৃথিবীতেই এই পাইরেসিটা একটা বড় সংকট, সেটা হল প্রিন্ট বের হয় কিন্তু এইচডি কপি বেরিয়ে যায় না। তো যে কারণে আমাদের এত বড় সিনেমা এবং দর্শকরা যে এত কমপ্লেন করছে, তারপরেও আমাদের ফেস বাই ফেস কেন করতে হচ্ছে? আজকে যদি আমার প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিনে ছবি পাইরেসি হয়ে যায়, তাহলে তো আমি আমার মাল্টিপ্লেক্সের দর্শককেও হারাবো, আমার ইন্টারন্যাশনালি আমার যে প্রবাসীরা আছে তাদেরকেও হারাবো আমি। সো স্ট্র্যাটেজিক্যালি এটা আমরা করেছি, কিন্তু ইভেনচুয়ালি আমাদের এই সমস্যার সমাধানটা তো আসলে করতে হবে, সরকারের সহযোগিতা লাগবে, এবং আমার মনে হয় প্রাইভেট এবং গভর্নমেন্ট এটা একটা কম্বিনেশন করে আমাদের সরকারের সহযোগিতা নিয়ে এটা সমাধানের পথে তো এগিয়ে যেতে হবে।